ফেব্রুয়ারি মাস চলে আসছে, আর এই সময় শীতও শেষ হয়ে গিয়েছে। আর এখন শুরু হবে কিন্তু একদম শুষ্ক মৌসুম। তো এই সময়ে আপনারা আপনার বাগানে কি ধরনের সবজি চাষ করতে পারেন এবং এই সময়ে কোন জাতের সবজি চাষ করলে আপনাদের জন্য ভালো হবে বা ফলনটা ভালো পাবেন, সেটা নিয়ে আজকের ভিডিও। তো শেষ পর্যন্ত দেখুন। তো ভিউয়ার্স, এই সময়ে আপনারা, আমি যদি শাক দিয়ে শুরু করি, এই সময় আপনারা লাল শাক চাষ করতে পারেন। এই সময় লাল শাকটা বেশ ভালো হবে ফলনটা, কারণ এখন সামনে কিন্তু খুব বেশি বৃষ্টিপাত হওয়ার কোনো চান্স নেই। যেহেতু ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মার্চেও কিন্তু খুব একটা বৃষ্টি হওয়ার সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে লাল শাক চাষ করার কিন্তু 1 মাসের মধ্যে মোটামুটি আমরা ফলনটা পেয়ে যাই। তো এই সময়ে আপনারা লাল শাক চাষ করতে পারেন। আর লাল শাক এই সময় যেহেতু বৃষ্টিপাত হবে না এবং শীতও শেষ হয়ে গিয়েছে, মানে কুয়াশা থাকবে না, প্রচুর সেচের ব্যবস্থা করতে হবে আপনাদের। মানে আপনারা বীজটা রোপণ করার পর সবসময় খেয়াল রাখতে হবে মাটি যাতে খুব ড্রাই না হয়ে যায়, কারণ বীজ রোপণ করার পর যদি মাটিটা ড্রাই থাকে সেক্ষেত্রে কিন্তু বীজগুলো ভালোভাবে অঙ্কুরিত হবে না। এবং পরবর্তীতেও যখন ছোট চারা থেকে আস্তে আস্তে বড় হতে থাকবে, পরিপূর্ণ হতে থাকবে, তখনও কিন্তু খেয়াল রাখবেন যে কখনোই যেন মাটিটা একদম শুকিয়ে একদম শুষ্ক না হয়ে যায়, কারণ এই সময় কিন্তু যেটা দেখা যায় মাটি একদম ফেটে যায় শুকিয়ে। আর লাল শাকের ভালো ভালো জাত যেটা হলো এই সময় চাষ করতে পারেন, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যাতে আপনাদের সময় নষ্ট না হয়। আর এই সময় আপনারা লাল শাক চাষ করবেন। পাশাপাশি আরেকটা শাক চাষ করতে পারেন, সেটা হলো পালং শাকও এই সময় চাষ করতে পারেন। পালং শাক এই সময়ে বেশ ভালো ফলন পাবেন আপনারা যদি আপনারা ঠিকভাবে সেচ দিয়ে চাষ করতে পারেন। লাল শাকের মতো একই কথাই বলবো, বরং পালং শাক আর একটু বেশি সেচ লাগবে, কারণ পালং শাকে প্রচুর পানির প্রয়োজন হয়। তো শীতকালে যেটা হয়, প্রচুর কুয়াশার কারণে এতটা সেচ প্রয়োজন হয় না, কিন্তু এই সময় যেহেতু আহ কুয়াশা আপনি পাবেন না, পাশাপাশি যেটা হলো বৃষ্টিপাতও থাকবে না, সেই কারণে সেচের ব্যবস্থা রাখতেই হবে। আর পালং শাকের বীজটা অবশ্যই আপনারা আগের রাতে ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে তারপরে বাগানে ছড়িয়ে দিবেন, মানে আপনার যে বেডটাতে সেখানে আপনারা রোপণ করবেন। না হলে কিন্তু অনেক দীর্ঘ সময় লাগবে সেগুলো থেকে চারা বের হতে। আর পালং শাক আর লাল শাক চাষ করার জন্য আপনারা একই পদ্ধতিতে বেড তৈরি করে নেবেন, যেটা হলো মাটিটা একদম ঝুরঝুরে করে নেবেন এবং সেখানে আপনারা যেটা আমি বলবো, যদি আপনারা শতক প্রতি করেন সেক্ষেত্রে শতক প্রতি অন্তত পক্ষে 25-30 কেজি যদি গোবর দিতে চান, 25-30 কেজি আপনারা গোবর দিয়ে দিবেন। আর যদি রাসায়নিক সার দিতে চান সেক্ষেত্রেও দিতে পারেন, আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। আর যদি কম্পোস্ট দিতে চান সেক্ষেত্রে আপনারা 20 কেজি, 15-20 কেজি দিলেই প্রতি শতক প্রতি হয়ে যাবে। আর এইভাবে আপনারা চাষ করে দিতে পারেন। আর পালং শাকও মোটামুটি 1 মাসের মধ্যে আপনারা ফলন পাওয়া শুরু করবেন এবং মোটামুটি 2 মাস পর্যন্ত আপনারা কিন্তু পাবেন। আচ্ছা, এছাড়া এই সময়ে কিন্তু আপনারা ধনিয়া পাতা চাষ করতে পারেন। ধনিয়া পাতা চাষটা এই সময় বেশ ভালো হয়। আর এই সময়ে যেহেতু বৃষ্টিপাত হবে না, বৃষ্টিপাত হলে ধনিয়া পাতাটা নষ্ট হয়ে যায়, সেই কারণে। আর ধনিয়া পাতার পাশাপাশি বিলেতি ধনিয়া পাতাটা, সেটাও কিন্তু এই সময় চাষ করতে পারেন। আর বিলেতি ধনিয়া পাতাটা যেটা সমস্যা হয় কি, যে রোপণ করার কিন্তু দীর্ঘ সময় পরে সেই পাতাগুলা বের হয়। তো যার কারণে এটা একটু সময় লাগে। তো সেই ক্ষেত্রে আপনারা দেশি ধনিয়াটা চাষ করতে পারেন। ভিউয়ার্স, এই সময় আপনারা যদি মূল জাতীয় কোনো সবজি চাষ করতে চান, সেক্ষেত্রে আমি বলবো মূল জাতীয় সবজি বলতে না বলে বলা যায় যে মশলা, আপনারা এই সময় পেঁয়াজ এবং রসুন চাষ করতে পারেন। যদিও রসুন চাষের সময় আরেকটু আগে, তারপরে এখন যদি চাষ করেন সেক্ষেত্রে আপনারা বর্ষার আগে আগে কিন্তু পেঁয়াজ রসুন পাওয়ার সম্ভাবনা আছে। আর যেটা হলো আপনার বাসায় যদি, মানে আপনি যদি শখের বসে চাষ করে থাকেন, যারা ছাদ বাগান করে থাকেন অথবা বাড়ির আঙিনায় করে থাকেন, তাদেরকে আমি বলবো আপনার রসুনের জন্য আলাদা করে বীজ কিনতে হবে না। আপনি বাসা বাড়িতে পড়ে থাকা যেসব রসুন আমাদের বাজার থেকে কিনে আনা, সেটা দেখবেন কি যে সেই রসুনগুলোর কোয়া থেকে চারা বের হয়ে যাচ্ছে। তো সেগুলো যদি আপনারা প্রতিটা কোয়া রোপণ করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেখান থেকে রসুন চাষ করতে পারবেন। আর পেঁয়াজের বেলায় পেঁয়াজের গোড়াটা যদি একটু পেঁয়াজ কাটার সময় একটু বেশি করে রেখে দিন, সেটা রোপণ করে দিলেও কিন্তু সেখান থেকে আপনারা পেঁয়াজ পাবেন। আচ্ছা, এবার আসা যাক সবজির ব্যাপারে। তো এই সময় আপনারা কি কি সবজি চাষ করতে পারেন? এই সময় আপনারা অবশ্যই বেগুন চাষ করতে পারেন। এই সময় বেগুন চাষ করলে কিছু পোকার আক্রমণ কম হয়, যেমন ধরুন ফল ছিদ্রকারী যে পোকাটা এই সময় কিন্তু আক্রমণটা একটু কম করে। পাশাপাশি ডগা ছিদ্রকারী যে পোকাটা, মানে যেটা হলো ডগাটা হেলে পড়ে, সেই পোকাটাও কিন্তু এই সময় আক্রমণ করে না, সেটা করে বর্ষায়। তো যার কারণে এখন যদি আপনারা করেন, তো বেগুন গাছটা খুব দ্রুত বড় হয়ে যাবে, এই পোকার আক্রমণটা হবে না। আর এর বাইরে তবে একটা পোকার আক্রমণ আপনারা দেখতে পাবেন, যেটা হলো যে পাতাটাকে মুড়িয়ে ফেলে। তো পাতাটাকে মুড়িয়ে ফেলার জন্য যে সমাধানটা, সেটা হলো আপনারা কীটনাশক ব্যবহার করতে পারেন অথবা নিম তেল স্প্রে করতে পারেন। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি দরকার হয় আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আর সেই কারণে আপনারা এই সময় বেগুন চাষ করতে পারেন। আর বেগুন চাষটা যেহেতু বেগুনের মাটিটা একটু গভীরে যায়, সেই কারণে আপনারা বেগুন জন্য একটু বড় করে গর্ত করবেন, 1.5 ফিট বাই 1.5 ফিট গর্ত করে সেখানে আপনারা জৈব সার দিয়ে, কম্পোস্ট সার, গোবর সার দিয়ে আপনারা সেখানে গর্তটা রেডি করতে পারেন। তো যেটা হলো একটা বেগুনের চারার জন্য আপনারা 1 কেজি পরিমাণ যদি কম্পোস্ট দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত এটা
সারের সাপোর্ট দিয়ে যায়। আর যদি আপনারা রাসায়নিক সার ব্যবহার করতে চান, সেক্ষেত্রে প্রতিটা গর্তে আমি বলবো যে অন্তত 10 দিন আগে আপনারা এই রাসায়নিক সারটা ব্যবহার করবেন, করে তারপর গর্তটা রেখে দিবেন। 10 দিন পরে সেখানে আপনারা একটু মাটিটা খুঁচিয়ে তারপরে চারা রোপণ করবেন, নাহলে কিন্তু চারাগুলা গ্যাস জমে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই সময় বেগুন আপনারা কি কি ধরনের বেগুন চাষ করতে পারেন সেটা আমি ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি, যেটা হলো আপনাদের জন্য ভালো হবে। আর তো ভিউয়ার্স, এর বাইরে আপনারা আরেকটি সবজি চাষ করতে পারেন, সেটা হলো লাউ চাষ করতে পারেন। এই সময় লাউ চাষও খুব ভালো হবে, এবং এই সময় বাজারেও কিন্তু লাউ, প্রচুর পরিমাণে লাউ পাওয়া যায়, এবং সবার কাছে এই সময় লাউ খেতেও ভালো লাগে। আর এই সময় লাউয়ের জন্য আপনারা যেটা করবেন, আপনারা মাদা তৈরি করে নেবেন। মাদা তৈরি করার জন্য আপনারা প্রত্যেকটা মাদায় 2-3 কেজি আপনারা কম্পোস্ট সার দিয়ে দিতে পারেন, সেখানে জৈব সারও যোগ করে দিতে পারেন। এবং পাশাপাশি আপনারা যদি রাসায়নিক সার ব্যবহার করতে থাকেন, সেক্ষেত্রে বেগুনের মতোই অন্তত 10 দিন আগে আপনারা মাদাটাকে রাসায়নিক সার দিয়ে তৈরি করে নেবেন, করে রেখে দিবেন। তারপরে সেখানে আপনারা চারা হোক বা বীজ হোক সেটা আপনারা রোপণ করবেন। আর লাউ শাকের লাউয়ের যে চারা, সেটা আপনারা নার্সারি থেকে কিনেও রোপণ করে দিতে পারেন, অথবা আপনারা বীজ কিনেও কিন্তু রোপণ করে দিতে পারেন। তবে বীজটাকে আগের রাতে ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে তারপরে আপনারা সেটা রোপণ করবেন। আর লাউয়ের ভালো ভালো জাত এই সময় যেটা ভালো হবে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর ভিউয়ার্স, এই সময় আপনারা মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। এই সময় যেহেতু বৃষ্টিপাত নাই, আপনারা কিন্তু অলরেডি আপনারা এখনো মাটিতেও মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। আর যদি একটু লেট করে ফেলেন, মানে এই সময় এই মাসে যদি না করেন, পরের মাস থেকে আমি বলবো আপনারা সেক্ষেত্রে মাচা ব্যবহার করবেন। কারণ তখন পরবর্তীতে যেটা হবে যে গাছ বড় হতে হতে ফলন আস্তে আস্তে বৃষ্টিপাত শুরু হবে, তখন মাটিতে আর মিষ্টি কুমড়াগুলো হবে না, পচে যাবে। মিষ্টি কুমড়ার লাউ এবং মিষ্টি কুমড়ার মাদা একইভাবে তৈরি করবেন আপনারা, একই রকম ভাবে সার দিতে পারেন, এবং প্রত্যেকটা মাদায় আপনারা 2 থেকে 3টি আপনারা চারা রোপণ করবেন, অথবা 2 থেকে 3টি বীজ রোপণ করে দিবেন। তাহলে আপনারা সেখান থেকে ভালো একটা ফলন পাবেন। এর বাইরে ভিউয়ার্স, এই সময় আপনারা টমেটো চাষ করতে পারেন। টমেটো চাষের বেলায় যেটা হবে যে হঠাৎ করে হতে পারে যে ফেব্রুয়ারি মাসে হোক, মার্চে হোক, বৃষ্টিপাত দেখা দিতে পারে। তো বৃষ্টিপাত দেখা দিলে কিন্তু ছত্রাকের আক্রমণটা হবে, বিশেষ করে নাভি ধসা যে সমস্যাটা সেটা। এবং নাভি ধসা সমস্যাটা কেন হয় সেটা নিয়ে আমার একটা পরিপূর্ণ ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেটা যদি আপনারা দেখে নেন, সেক্ষেত্রে আপনারা নাভি ধসা সমস্যাটা দূর করতে পারবেন। আর এর বাইরে টমেটো কিন্তু বেশ ভালো ফলন হবে, কারণ এখন তো খুব বেশি বৃষ্টিপাত হওয়ার কারণ নেই, অল্প স্বল্প হবে। সেক্ষেত্রে ওই ছত্রাকটা আপনারা যদি নিয়ন্ত্রণ করতে পারেন, ভালো একটা ফলন পাবেন। আর ভালো ভালো টমেটো যেটা হলো এই সময় চাষ করতে পারেন, সেটার আমি নামগুলো, সেই জাতের নামগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। ভিউয়ার্স, এই সময় আপনারা মরিচ চাষ করতে পারেন। এই সময়ে আপনারা মরিচ চাষ করলে টমেটোর মতোই, টমেটো এবং মরিচ এবং বেগুন তিনটাই কিন্তু একই ফ্যামিলির গাছ, এবং খুব বেশি বৃষ্টিপাত পছন্দ করে না। তো মরিচও যেহেতু এই সময় বৃষ্টিপাত কম, এই সময় আপনারা মরিচ চাষ করে নিতে পারেন। আর মরিচ চাষটা এই সময় যদি আপনারা মালচিং পদ্ধতিতে চাষ করে নেন, সেক্ষেত্রে আপনারা ভালো ফলন পাবেন। কারণ হলো যে মালচিং পদ্ধতিতে করলে মরিচ গাছের গোড়া পচার যে সমস্যাটা, অথবা ছত্রাকজনিত যে সমস্যাগুলো, সেগুলো কম হবে। আর যদি চকচকে টাইপের মালচিং আপনারা মরিচ চাষে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে যেটা হবে যে ওই সাদা মাছির আক্রমণটা মরিচ গাছে হবে না, কারণ এতে চোখ ধাঁধিয়ে যায়। আমি জাস্ট 2-1টি টিপস আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এই সময় পুরো চাষ পদ্ধতি 1 মিনিটের মধ্যে বলা সম্ভব না। আর ভালো ভালো জাতের মরিচের জাতগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আর ভিউয়ার্স, এই সময় কিন্তু আপনারা আরেকটি সবজি চাষ করতে পারেন, সেটা হলো যে সিম চাষ করতে পারেন। তবে সিম, আমি যে কোনো ধরনের সিমের কথা বলবো না, আমি কেরালা জাতের সিমের কথা বলবো। আমি নিজেও করেছি এবং গত বছর করেছিলাম। এই সময় বেশ ভালো একটা ফলন পাওয়া যায়, এবং বাজারেও যেহেতু সিমের খুব একটা আনাগোনা থাকে না, এই কারণে সিমটা যদি আপনারা বাণিজ্যিকভাবে রোপণ করেন, সেক্ষেত্রে বেশ ভালো একটা দাম পাবেন। আর নিজের জন্য করলে সেটাও তো ভালো, কারণ আপনি বাজার যেহেতু পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি আপনার চাহিদা পূরণ করতে পারছেন। ভিউয়ার্স, আপনারা হয়তো অবাক হচ্ছেন যে আমি কিছু কমন সবজি যেটা হলো এই সময় অবশ্যই করা উচিত, সেগুলোর নাম বলছি না কেন। তো অবশ্যই বলবো, সেটা হলো যে ঢেঁড়স, আপনারা এই সময় অবশ্যই ঢেঁড়স চাষ করতে পারেন। এবং এই সময় ঢেঁড়স চাষ করলে আপনারা ফলনটা পাবেন এই গ্রীষ্মের মধ্যেই, এবং সেই সময় কিন্তু ঢেঁড়সটা খেতে খুব সুস্বাদু হয়, এবং ফলনটাও কিন্তু খুব ভালো হয়, এবং বাজারেও কিন্তু খুব চাহিদা থাকে। যেহেতু গরমের মধ্যে কিন্তু ঢেঁড়সটা খুব ভালো, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, কারণ এটা হলো প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা আমাদের পরিপাকতন্ত্রকে ভালো রাখে এই গরমের মধ্যে। আর এই সময় ভালো ভালো ঢেঁড়সের বীজের নামগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। আর এর বাইরে আপনারা এই সময় কিন্তু ধুন্দল চাষ করতে পারেন, এই সময় আপনারা চিচিঙ্গা চাষ করতে পারেন। দুটোই কিন্তু একই ধরনের সবজি, একই ধরনের বলতে একই ফ্যামিলির, মানে লাউ জাতীয়। এই কারণে আপনারা এই সময় কিন্তু এটা চাষ করতে পারেন, এবং চাষ করলে এখান থেকে ভালো ফলন পাবেন। আর ধুন্দল কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসে। তো আপনারা যদি ভালোভাবে ধুন্দল তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ফলন ভালো পাবেন। এবং এই দুটো সবজি এবং লাউ
মাদা তৈরি করা কিন্তু একই রকম। তো আপনারা একইভাবেই মাদাটা তৈরি করে নেবেন, তৈরি করে আপনারা সেখানে 2 থেকে 3টি, প্রতি মাদায় 2 থেকে 3টি আপনারা চারা রোপণ করে দেবেন, এবং আপনারা অবশ্যই মাচা করে দিবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই সময় আপনারা পটল চাষ করতে পারেন। এই সময় পটল চাষটাও খুব ভালো হবে, এবং এই সময় থেকে আমরা কিন্তু পটল চাষটা শুরু করি। আর পটল চাষটা সাধারণত আমরা কিন্তু বীজ থেকে করি না, আমরা কিন্তু কাটিং থেকে করি। তো আপনারা নার্সারিতে খোঁজ করে আপনারা কাটিং কিনে নিতে পারেন। কাটিং কেনার সময় নার্সারিওয়ালার সাথে ভালোভাবে কথা বলেই কিনবেন, কারণ পটলের কাটিংটা কেনার সময় পুরুষ এবং স্ত্রী এই 2 ধরনের কাটিং আমাদের কিন্তু কিনতে হয়, কারণ এটা না হলে কিন্তু পরাগায়ন ভালো হবে না এবং পরবর্তীতে কিন্তু ফলন ভালো পাবেন না। আর পটলটা আপনারা চাষ করার আগে মাটিটা খুব ভালোভাবে তৈরি করে নেবেন, এবং তারপর সেটা আপনারা রোপণ করে দিবেন এই কাটিংগুলা। আর কাটিংগুলা আপনারা, আমি দেখেছি অনলাইনেও বিক্রি করে থাকে, তবে অনলাইনে কেনার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ আপনার মানে যে বিক্রেতা তার লোকেশন আর আপনার লোকেশন যদি অনেক দূরে হয়, যেটা হয় কি যে পাঠাতে পাঠাতে জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আপনারা চেষ্টা করবেন আশেপাশ থেকে কেনার জন্য, এবং তাহলে সেক্ষেত্রে আপনাদের এই কাটিংগুলা থেকে ভালোভাবেই কিন্তু গাছগুলা হয়ে যাবে। আর ভিউয়ার্স, এই সময় কিন্তু আপনারা শশা চাষ করতে পারেন। এই সময় শশাটা যদি আপনারা চাষ করেন, আগামী 15 দিন পর কিন্তু রোজা আসছে, এবং তারপর 1 মাস পরে কিন্তু ঈদ। তো রোজার মধ্যে হয়তো আপনারা ধরতে পারবেন না এই সময় যদি শশা চাষ করেন, তবে ঈদের যেই আগে যে শশার যে চাহিদাটা থাকে সেটা কিন্তু আপনারা ধরতে পারবেন। আপনাদের পারিবারিক চাহিদা তো মিটবে, পাশাপাশি বাজারেও কিন্তু বেশ ভালো দাম পাবেন, কারণ ঈদের আগে আগে কিন্তু প্রচুর দাম থাকে, কারণ সবারই প্রয়োজন হয় শশা। আর এছাড়াও আপনারা যদি এই সময় রোপণ করেন, আপনারা রোজার ঈদ আপনারা কাভার করতে পারেন, পরবর্তীতে কোরবানি ঈদেও কিন্তু আপনারা কাভার করতে পারবেন, কারণ ওই শসাটা কিন্তু কোরবানি ঈদ পর্যন্ত কিন্তু থেকে যাবে, মানে শসার যে গাছগুলো থেকে যাবে সেই সময় কোরবানির আগেও কিন্তু আপনারা শসা পাবেন। আর প্রচুর গরম যেহেতু পড়বে, এই সময়ে কিন্তু শসার প্রচুর চাহিদা থাকে এবং দামও কিন্তু অনেক উচ্চ মূল্য থাকে। আর এই সময় আপনারা যেই জাতের শসা চাষ করতে পারেন সেটার নামগুলো আমি বলে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। এই জাতগুলো আপনারা যদি চাষ করেন সেক্ষেত্রে আপনারা ভালো ফলন পাবেন। ভিউয়ার্স, ভিডিও আমি আর লম্বা করছি না, তো সবাই ভালো থাকবেন। আর ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, জানাবেন যদি ভালো লাগে, আর খারাপ লাগলেও জানাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।